শেখার সহায়ক এবং শেখার পরিবেশ প্রয়োজন। ধরে নেন আপনাদের সুইমিং ক্লাস নিচ্ছি, কোনো সুইমিং পুল নাই, কোনো পুকুর নাই, তাহলে ওই ক্লাস কি বেশি ইফেক্টিভ হবে? হ্যালো? না স্যার, হবে না। হবে না, নিশ্চয়ই হবে না। আপনাদের আইসিটি রিলেটেড বা কম্পিউটার টেকনোলজি বা সামথিং লাইক দ্যাট ক্লাস নিচ্ছি, আমাদের কাছে কোনো কম্পিউটার নাই, তাহলে কি ওই ক্লাস বেশি ইফেক্টিভ করা পসিবল? না স্যার। সো এনভায়রনমেন্ট ফ্যাক্ট। আমরা ফুটবল শিখাবো, আমাদের যদি মাঠ না থাকে তাহলে ওই ফুটবল শেখানোটা কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো এই কারণে পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পদ্ধতি ও প্রযুক্তি, যেমনটা বলছিলাম, এখন আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে অবস্থান করছেন, যার যার হোম ডিস্ট্রিক্ট অথবা অনেকে ঢাকায় বা কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আছেন, চাকরির ক্ষেত্রে। সো এই যে গুগল মিট আমরা ইউজ করছি, সবাই ইন্টারনেট ব্যবহার করছেন, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, কেউ কেউ আইফোন ইউজ করছেন। সো আমরা কিন্তু একটা স্পেসিফিক মেথড এখানে অ্যাপ্লাই করছি, প্রযুক্তির ব্যবহার করছি, যাতে করে আমি দেশের যে প্রান্তেই থাকি না কেন আমরা যেন ক্লাসে থাকতে পারি। তো শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি যেমন লেকচার, গ্রুপ ডিসকাশন এবং শিক্ষার আধুনিক প্রযুক্তি, আমরা আধুনিক প্রযুক্তি ইউজ করছি। অনেক সময় ক্লাসরুমে আপনারা খেয়াল করেন যে মাল্টিমিডিয়া থাকে, এখন স্মার্ট বোর্ড থাকে। সো এইগুলো হচ্ছে প্রযুক্তি। এই প্রযুক্তির সহায়তায় আরো খুব সুন্দরভাবে ইফেক্টিভলি ক্লাস নেওয়া, এই যে ক্লাস নেওয়া বেশি সহজ হয় এবং শিক্ষার্থীদের জন্য খুবই জনপ্রিয় যে মেথড গুলো রয়েছে সেটা ওই যে স্মার্ট বোর্ড, তারপরে প্রজেক্টর, এছাড়াও আরো প্র্যাকটিক্যাল কিছু টুলস ইউজ করা। আমরা টিচিং এর টুলস গুলো জানবো, সমস্যা নাই। সো টিচিং হলো এমন একটা শিল্প ও বিজ্ঞান যা দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে আরো নিখুঁত করা যায়। আপনার যদি দক্ষতা থাকে, আপনার যদি এক্সপেরিয়েন্স থাকে, তাহলে এই টিচিং শিল্পকে বা এই বিজ্ঞানটাকে আরো নিখুঁতভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আরো নিখুঁতভাবে। আপনি যত বেশি, এরকম আছে না আমাদের মধ্যে অনেকে আছে যে এখনো কোথাও চাকরি করে নাই, এরকম আছে অনেকে আছে, কেউ কেউ বিভিন্ন জায়গাতে চাকরিও করেছেন। সো যিনি চাকরি করেন নাই আর যিনি চাকরি করছেন, এই দুজনের মধ্যে নিশ্চয়ই প্রফেশনালিজমের দিক দিয়ে কিছুটা হলেও গ্যাপ আছে। সো ধরেন আপনি একটা ক্লাস 6 এর বাচ্চাকে, ক্লাস 6 এর স্টুডেন্টদেরকে পড়ান, আপনি প্রথম বছর যেভাবে পড়াবেন 5 বছর পরে কি সেভাবে পড়াবেন, নাকি চেঞ্জ আসবে? স্যার একটু চেঞ্জ তো অবশ্যই আসবে। স্যার ডেফিনেটলি সময়ের সাথে চেঞ্জ সাথে আসবে। অবশ্যই পরিবর্তন হবে স্যার। সময়ের সাথে সাথে, ইয়েস, সময়ের সাথে সাথে অবশ্যই পরিবর্তন হবে। বিকজ আপনার যখন অভিজ্ঞতা হবে, আপনি স্টার্টিং এ যখন নো এক্সপেরিয়েন্স, উই ডোন্ট হ্যাভ এনি এক্সপেরিয়েন্স, সাপোজ উই ডোন্ট হ্যাভ এনি এক্সপেরিয়েন্স, আমরা একটা বিষয় বই থেকে শিখছি এবং স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করছি। বাট যখন আমাদের এক্সপেরিয়েন্স হবে আফটার 5 ইয়ার্স আর আফটার 10 ইয়ার্স, আমার টিচিং মেথডটাই চেঞ্জ হয়ে যাবে। কেন? তখন আমি ওই সেই প্রথমে যেমন পড়েছিলাম, যে জ্ঞান দিয়ে, যে জ্ঞানের মাধ্যমেই বা যে বোঝার দৃষ্টিভঙ্গি আমার ছিল, বোঝার যে ক্যাপাসিটি ছিল, 10 বছর পরে কিন্তু আমার ওটা আরো শার্পনেস তৈরি হবে, আরো মাল্টি ডাইমেনশনাল চিন্তা ভাবনা করতে পারবো, রাইট? সো তখন আমরা যেটা করতে পারবো, তখন আপনি এই 10 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে তখন আপনি একটা জিনিস পড়বেন, দেখবেন নতুন নতুন আইডিয়া আসছে। প্রতিবার একটা জিনিস পড়ছেন, প্রতিবার নতুন নতুন আইডিয়া আপনার মধ্যে আসবে। তো ডেফিনেটলি এই এক্সপেরিয়েন্স থাকলে এই মেথড গুলা এবং প্রযুক্তির সাথে সাথে আপডেট হচ্ছে। আপনি কি এখন ক্লাসে কোথাও খুঁজে পাবেন যে টিচাররা বোর্ড ভর্তি করে লিখছে, লিখে ক্লাসে মানে 20-25 মিনিট ধরে বোর্ডে লিখে তারপরে পড়াচ্ছে, এরকম কি সেই যুগ কি এখন আছে? জি এই না যুগ স্যার। আছে? নাই। বাট একটা সময় ছিল না, যখন চক বা ডাস্টার ছিল, চক ডাস্টার ছিল, ব্ল্যাকবোর্ড ছিল, অ্যাকচুয়াল ব্ল্যাকবোর্ড, তখন টিচাররা ওই চক দিয়ে লিখতো,
লম্বা করে অনেকক্ষণ ধরে লিখতো, ক্লাসের আগে এসে প্রয়োজনে বোর্ড ভর্তি করে লিখতো। বিশেষ করে ইউনিভার্সিটি গুলাতেও এগুলা হতো, ইভেন স্কুল কলেজে অনেক সময় হতো, অনেক সাবজেক্টের চিত্র আঁকাতে হতো। তো টিচাররা কিন্তু কি করতো, আগে থেকেই যে নিজে হাতে 20 মিনিট 25 মিনিট চলে গেছে তাও এই লিখতেই আছে। এখন কি আর ওইটার সময় আছে? এখন আপনি এক ক্লিকেই অনলাইন জি থেকে না স্যার। ছবি নিতে পারছেন। এখন খুব শর্টলি আপনি খুব ভালো 3D নিতে পারছেন, ভিডিও নিতে পারছেন। এরকম এখন তাহলে কত সময় বেঁচে যাচ্ছে আমাদের। এটা হচ্ছে ইফেক্টিভ ইউজ অফ টেকনোলজি। ঠিক আছে? এই ইফেক্টিভ ইউজ অফ টেকনোলজির মধ্যে এটা পড়ে। তো এই নিখুঁত করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে জ্ঞান এবং দক্ষতা বাড়াতে হবে, সেই সাথে সাথে অভিজ্ঞতার মাধ্যমে আমরা চাইলে এগুলাকে আরো মডিফাই করতে পারবো, আরো নিখুঁতভাবে করতে পারবো। এখন আসেন ফেজেস অফ টিচিং। টিচিং এর প্রধান 3টা ফেজ রয়েছে। প্রথমত প্রি প্ল্যানিং ফেজ, দ্বিতীয়ত ইমপ্লিমেন্টেশন ফেজ এন্ড থার্ড পোস্ট টিচিং ফেজ। অর্থাৎ এই 3টা ফেজ একটু চিন্তা করে দেখেন। শেখানোর আপনি ক্লাস নেবেন, ক্লাসের আগে প্রি প্ল্যানিং করা, এবং যখন ক্লাস নিচ্ছেন ডিউরিং দ্য ক্লাস, যখন ক্লাস করছেন বা ক্লাস করাচ্ছেন, এই সময়টা ইমপ্লিমেন্টেশন ফেজ, এবং সেটার পরে লাস্ট ফেজটা হচ্ছে পোস্ট টিচিং ফেজ। এখন আমরা আসি প্রি প্ল্যানিং ফেজে কি কি থাকে। শিক্ষক পাঠ পরিকল্পনা তৈরি করেন, কি কি পড়াবেন, কোন টপিক পড়াবেন, কিভাবে পড়াবেন, পাঠের উদ্দেশ্য নির্ধারণ করেন যে আজকের ক্লাসে আমরা এই এই বিষয় পড়ব, আমাদের উদ্দেশ্য কি, এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখা। শিক্ষার্থীদের আগ্রহ ও জ্ঞান স্তরের মূল্যায়ন করেন, এই বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ কেমন আছে, তারা এই বিষয় সম্পর্কে কেমন জানেন। উপকরণ ও প্রযুক্তি প্রস্তুতি, কি কি উপকরণ লাগবে, যেমন আজকের ক্লাসে আমার উপকরণ কি আছে, এই যে স্লাইডটা, এই যে পিডিএফটা। প্রযুক্তির আমি অনলাইন ব্যবহার করছি, গুগল মিট ব্যবহার করছি। আমার উপকরণের মধ্যে আমার কাছে রয়েছে ল্যাপটপ, আমার কাছে রয়েছে স্মার্টফোন। পাঠের কাঠামো তৈরি, এই যে স্ট্রাকচার গুলো দেখছেন, এগুলো সব প্রি প্ল্যানিং ফেজ। আমাকে পিডিএফটা তৈরি করতে হয়েছে আগে, ঠিক আছে? এটা হচ্ছে প্রি প্ল্যানিং ফেজের মধ্যে পড়ে। তাহলে প্রি প্ল্যানিং ফেজে কি কি আছে আমরা কি বুঝতে পেরেছি? এখন আসেন জি স্যার, এটা হচ্ছে মানে পূর্বের কাজ, ক্লাস শুরুর পূর্বের কাজ স্যার, এরকম মনে হয়। এক্স্যাক্টলি ক্লাস শুরুর পূর্বের কাজ। তো ইমপ্লিমেন্টেশন ফেজ হচ্ছে এই যে আমি ইমপ্লিমেন্ট করছি, অর্থাৎ আমি যেটা নিয়ে ডিসকাস করছি। স্যার এটা হচ্ছে স্যার এই ক্লাস চলাকালীন কাজ এগুলা মনে হয়। এক্স্যাক্টলি ক্লাস চলাকালীন কাজ, হোয়াইল টিচিং ফেজ, যখন আমরা ক্লাস নিচ্ছি এই সময়ের কাজ। আমরা এটা নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা বলেছি যে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, কোন কোন বিষয় শিখতে পারবো, ঠিক আছে? বিষয়বস্তু উপস্থাপন করেছি, ঠিক আছে? উদাহরণ, প্রশ্ন উত্তর এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করা। মাঝে মাঝে বিভিন্ন এক্সাম্পল দিচ্ছি, মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞাসা করছি বা আপনারাও আমাকে জিজ্ঞাসা করেন। সো এখানে যে কমিউনিকেশনটা হচ্ছে আপনাদের সাথে, টু ওয়ে কমিউনিকেশন। আমিও কথা বলছি, আমিও জিজ্ঞাসা করছি, আপনারাও জিজ্ঞাসা করছেন, ঠিক আছে? এবং বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করা, বিভিন্ন অ্যাক্টিভিটিস হতে পারে, সেটা বেশিরভাগই প্র্যাকটিক্যাল বা সরাসরি ক্লাসগুলোতে বেশি ইফেক্টিভ হয়। প্রাথমিক প্রতিক্রিয়া সংগ্রহ, অনেক সময় আমরা ফিডব্যাক নিই না, যে এই বিষয় সম্পর্কে আমরা কি কি জেনেছি, বা আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করেছি বা কি কি জানতে পেরেছি। তো এরকম শিক্ষার্থীদের প্রাথমিক প্রতিক্রিয়া। অনেক সময় হয় পুরো প্রসেসটা মেনটেন করা সময়ের জন্য কঠিন হয়ে যায়, বাট মোরওভার এটা আমরা করে থাকি। এরপরে পোস্ট টিচিং ফেজের মধ্যে পরবর্তী, যখন শেখানো শেষের পরে আমাদের কাজ কি, শিক্ষাদানের পর শিক্ষকের কার্যক্রম। স্যার মূল্যায়ন করা বা এরকম। এক্স্যাক্টলি শিক্ষার্থীদের শেখা মূল্যায়ন, আমরা যে মূল্যায়ন করি, পরীক্ষা নিই, ঠিক আছে? বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করি,
পরীক্ষার মাধ্যমে শেখার অগ্রগতি পরিমাপ, অর্থাৎ আমরা 50 মার্কসের একটা এক্সাম নিলাম, কে কত পেয়েছে তাদের প্রোগ্রেস রিপোর্ট, ফিডব্যাক প্রদান, কার কোথায় কি সমস্যা ছিল, কে কোন বিষয়ে ভালো করতে পারে নাই, এই বিষয়গুলো কোন জায়গাটাতে ইমপ্রুভ করা দরকার। আমরা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা নিই বা প্র্যাকটিক্যাল ক্লাস করি তখন আপনাদের ধরে ধরে শিখিয়ে দিই যে হাত এখানে থাকবে, পায়ের অবস্থান এখানে থাকবে, এই পজিশনে থাকতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। এরকম পাঠের সফলতা ও ব্যর্থতার বিশ্লেষণ, যখন কোনো একটা পরীক্ষা হয়ে যায় তখন আপনারা কি কি পেরেছেন, কি কি পারেন নাই, কোন বিষয়গুলোকে আরো ডেভেলপ করা দরকার। আমরা লাস্ট প্র্যাকটিক্যাল এক্সামের কথা যদি আপনাদের মনে থাকে, মনে আছে কারোর? লাস্ট যখন প্র্যাকটিক্যাল এক্সাম দিয়েছেন বোর্ডে, তখন অনেকে অ্যাটেনশন কিভাবে করতে হয়, স্ট্যান্ড এট ইজ বা আরামে দাঁড়ানো কিভাবে করতে হয়, এইগুলা অনেকে পারেন নাই। অনেকে পেরেছেন, অনেকে ইনস্ট্যান্ট কিছু বিষয় শিখে চেষ্টা করেছেন, আবার অনেকে কি করেছেন যে ভয়ে আরো নিজে যেটুকু জানতেন সেটুকু ভুলে গিয়েছেন। ডানে ঘুরতে বলেছে, ডানে ঘুরেছেন, পেছনে এক পা সামনে এক পা, আর স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন। মনে আছে? আশরাফুল ইসলাম মনে আছে? জি স্যার, মনে আছে, ভালোভাবে মনে আছে। জি স্যার, তো মনে আছে স্যার। অনেকে করেছেন, শুধু একজন দুইজন না, আশরাফুল ইসলামও করেছেন। যে আমার মনে হচ্ছিল যে বেশি প্রেসার নিয়ে ফেলেছিলেন, যে বাইরের একজন টিচার জিজ্ঞাসা করছে, আপনি ডানে ঘুরছেন, কেউ কেউ ডানে ঘুরছেন, ডান দিকে ঘুরেছেন, দুই পা দুই জায়গাতে, সামনে এক পা পেছনে এক পা, স্যার অর্থাৎ তো দেখি নার্ভাস হয়ে গেছিলাম আজকে। হ্যাঁ, ওইটাই বললাম যে আপনারা নার্ভাস ছিলেন, এক্সাইটেড ছিলেন, সো অনেক ভয় কাজ করেছে অনেকের ক্ষেত্রে। আবার অনেকে দেখবেন যে কপি করে মাস্টারি করতে পারে ভালোই, যে সামনের জন যেভাবে করছে পেছনের জন সেইভাবে। অনেকে পারে, এটা পারে না? আপনাদের জি স্যার, মধ্যে পারি। অনেকে আছে যে স্টেজে মেরে দেওয়া মানুষ, অনেকে আছে, বুঝছেন? দেখবেন সারা বছর ক্লাস করে নাই, বাট সে ওই স্টেজে যেয়ে অনেক কিছু শিখে ফেলছে। দেখবেন সারা বছর পড়ে নাই, কিন্তু অন্যের কলম ঘোরানো দেখে নিজেই লিখে ফেলছে তার চেয়ে বেশি। এরকম পাবলিক থাকে না? থাকে না? থাকে স্যার। হ্যাঁ, সো এরকম চালাক চতুর হইতেও হয় ডেফিনেটলি, এটা আমাদের জন্য অনেক কাজের। তারপরেও সততার সাথে যতটুকু কাজ করা যায়। ওকে, সো আমরা পরবর্তী টপিকে যাই। তো আমরা এই যে টিচিং এর যে ফেজ, কয়টা ফেজ করলাম? টিচিং এর কয়টা ফেজ আমরা জেনেছি? তিনটা। হ্যালো, তিনটা ফেজ, রাইট? জি স্যার। কি কি ফেজ একটু বলেন? কেউ কি বলতে পারবেন জি স্যার। টিচিং এর ফেজ কয়টা এবং কি কি? স্যার তিনটা স্যার। তিনটা ফেজ: প্রি প্ল্যানিং ফেজ, হোয়াইল টিচিং ফেজ ইমপ্লিমেন্টিং ফেজ এবং পোস্ট আর টিচিং হচ্ছে ফেজ। স্যার। জি স্যার। আপনারা এটাকে যদি মনে করেন যে অন্য ভাষায় বলবেন তাও সমস্যা নেই। শিক্ষাদানের পূর্বের যে প্রস্তুতির, এটা একটা ফেজ। শিক্ষাদানের সময়ের ফেজ এবং
পরবর্তী ওকে, মোটিভেটিং অ্যান্ড এঙ্গেজিং স্টুডেন্টস। ছাত্রদের বা শিক্ষার্থীদের মোটিভেট এবং এঙ্গেজ করতে হলে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু কৌশল অবলম্বন করতে হবে। আমরা ঢালাওভাবে পড়িয়ে গেলে হবে না, শিক্ষার্থীরা মোটিভেট হবে না। তো তাদেরকে এঙ্গেজ করতে গেলে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা, অর্থাৎ কোনো স্টুডেন্টের সাথে যদি আপনি কথা বলেন, তার ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে জানেন, তার ব্যক্তিগত বিষয় সম্পর্কে যদি জানতে পারেন, তার সাথে যদি সুন্দরভাবে কথা বলেন, তাহলে তার প্রতি আগ্রহ দেখান, তাহলে দেখা যাবে সে আপনার কথা শুনবে, সে আপনার প্রতি তার একটা টান কাজ করবে। আপনি যখন যেটা বলবেন সে সেটা শুনবে। তো যখন আপনি তখন সে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে খুব সহজ। সে পার্সোনাল লাইফে কি করছে, কিভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, বাসায় পড়ার পরিবেশ কেমন, প্যারেন্টস কিভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। সো বিভিন্ন বইতে তার সমস্যাগুলো শোনা, মানুষের সমস্যাও যদি আপনি শুনেন, কারোর সমস্যা যাকে আপনি চিনেনও না, তার সমস্যার কথাও যদি আপনি ধরেন এক জায়গায় বসে আছেন বা কথা শুনছেন, দেখবেন আপনি যদি কারো কথা শুনেন তাহলে সে আপনাকে ভালোই পছন্দ করবে। কারণ কি? তার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনছেন। তো ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলাটাও এই ইফেক্টিভ টিচিং এর মধ্যে বা স্টুডেন্টদের এঙ্গেজমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদেরকে মোটিভেট করা যায়। যখন ওই স্টুডেন্টদের কথা শুনবেন, তার বিষয়ে জানবেন, তখন তাকে ওইভাবে ট্রিট করতে পারবেন। বাস্তব জীবনের সাথে শিক্ষার সংযোগ, আমরা যে বিষয়গুলো শিখছি এটা আমাদের পার্সোনাল লাইফের, আমাদের প্রফেশনাল লাইফের বাস্তবতার সাথে মিল রেখে যদি আমরা শেখাতে পারি, তখন এটার এই স্টুডেন্টরা বেশি এঙ্গেজ হবে। এখন এইচএসসিতে মানে রেকর্ড টাইপের ফেল করেছে এবার। সো এখন যদি স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে ঝরে পড়ার সম্ভাবনাই বেশি। এখন যদি তাদেরকে মোটিভেট করা যায় যে একবার ফেল হয়েছে কোনো বিষয় না, তারা কেউ এই জায়গা থেকে আরো সামনের বার আরো ভালো করতে পারবে, বা তাদেরকে মোটিভেট করে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, তারা বাস্তব জীবনে অনেক ভালো কিছু করবে। ইভেন তাদের সামনে পৃথিবীর সেরা সেরা ফেলারদের ঘটনা যদি বলা হয়, যে অমুক ব্যক্তি যে জীবনে বিল গেটস ভালো স্টুডেন্ট ছিল না, তারপরে অ্যাপেলের যে অ্যাপেলের প্রতিষ্ঠাতার নাম কি? স্টিভ জবস। সে ভালো স্টুডেন্ট ছিল না, স্টিভ জবস তারা কিন্তু জীবনে কিভাবে সফল হয়েছে, তাদের ঘটনাগুলো বা বিভিন্ন ভাবে তাদের সাথে টিচাররা বা ফ্যামিলি থেকে যদি সাপোর্ট দেয়, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে, বিভিন্ন ব্যর্থতা মানুষের যারা ব্যর্থ ছিল পরবর্তীতে সফল হয়েছে, এরকম মানুষের ঘটনা যদি তাদের সাথে শেয়ার করে এবং তাদেরকে মোটিভেট করা হয়, তাহলে কিন্তু তারা ভালো কিছু করতে পারবে ইন ফিউচার। আর যদি সেটা না করে তাদেরকে বলা হয় তুই জীবনে কিছুই করতে পারবি না, তোরে দিয়ে কিছুই হবে না, তাইলে কিন্তু সে আরো মোরালি ডাউন হয়ে যাবে। সে পরবর্তীতে আবার করার জন্য কভার করার জন্য সে আগ্রহ হারিয়ে ফেলবে। সক্রিয় শিখন পদ্ধতি কি? শুধু লেকচার না, তাদের সাথে টিমওয়ার্ক, দলগত কাজ, বিভিন্ন প্রজেক্ট, ক্লাসে আলোচনা, বিতর্ক, হ্যাঁ, তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করলে দেখবেন তাদের এঙ্গেজমেন্ট ভালো হয়ে যাচ্ছে। আপনি ক্লাসে লেকচার দিচ্ছেন, সাপোজ টপিক হচ্ছে এম ইন লাইফ। এখন আপনি এম ইন লাইফ পড়াচ্ছেন, পড়াইতে যদি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেন সবাইকে তোমার এম ইন লাইফ কি, তাহলে তোমাকে কি কি করতে হবে, সবাই যার এম ইন লাইফ বললো। কারোর যদি সাপোজ ডক্টর হতে হয়, তাহলে তাকে কি করতে হবে, তার প্ল্যান কি, সে কি করতে চায়। এম ইন লাইফ চোখ বন্ধ করে বলে দিল ডাক্তার, বাট ডাক্তার হতে গেলে যে সায়েন্সে পড়তে হবে এটা সে জানে না। এই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করা, একজন ডাক্তারের এক্সপেরিয়েন্স শেয়ার করা, কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কেমন স্টাডি করতে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে কি করতে হয়, টিচার হতে গেলে কি করতে হয়, এই ব্যাপারগুলো যদি তাদের নলেজটাও নেওয়া হয় এবং তাদের সেটাকে কারেকশন করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে খুবই এঙ্গেজ হচ্ছে স্টুডেন্টরা। উৎসাহ এবং প্রশংসা,
যে কোনো কিছু করেছে, ভালো কাজ করেছে, ভালো লিখেছে, ভালো গান গেয়েছে, ভালো কবিতা বলেছে, তাদেরকে যদি উৎসাহ দেন, প্রশংসা করেন, আপনি যদি কোনো স্টুডেন্টকে বলেন যে তোমার হাতের লেখা তো খুবই সুন্দর, দেখবেন ও আপনার প্রতি তার একটা ভালো লাগা তৈরি হবে। কোন স্টুডেন্টদের যদি বলেন তুমি তো চমৎকার গান গাও, তোমার তো চমৎকার ফিটনেস, তুমি খুব ভালো ফিটনেস, তুমি সম্ভবত ব্যায়াম করো, তোমার অনেক ভালো ফিটনেস আছে। সো দেখবেন যে ওরা, এগুলো হচ্ছে পজিটিভ মোটিভেশন। কোনো একটা কম্পিটিশনে প্রাইজ পেয়েছে, তাদেরকে ক্লাসে নিয়ে এসে উদযাপন করা সেটাকে, যে এই ক্লাস থেকে এই ছেলেটা বা এই মেয়েটা অমুক কম্পিটিশনে এরকম হয়েছে, সবার সামনে তাকে অ্যানাউন্স করা, তাকে একটু কংগ্রাচুলেট করা, সবাই একটু ক্লাব দিয়ে এটা উদযাপন করা, এরকম ছোট ছোট বিষয়গুলোও কিন্তু তাদের জন্য ক্লাস এঙ্গেজমেন্ট রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। টেকনোলজির ব্যবহার, এটাও আগে বলেছি, ক্লাসে যত ইন্টারেক্টিভ টুলস ব্যবহার করা হবে তত তারা বেশি বেশি এঙ্গেজ হবে। আপনি যদি কোনো ক্লাসে মুভি দেখান, দেখবেন ওরা খুব সুন্দর করে দেখছে, মনোযোগ দিয়ে দেখছে। আপনি ঢালাও রিডিং পড়িয়ে যাচ্ছেন, দেখবেন শিক্ষার্থীরা মনোযোগ নাই। মাঝে মাঝে ক্লাসের মাঝে কিছু কোশ্চেন করলেন, মাঝে মাঝে কোনো অ্যাক্টিভিটিস দিলেন, শিক্ষার্থীদেরকে নিজেদের দায়িত্ব দিলেন যে তোমরা এই কাজটা করো, তোমরা 5 জন আলোচনা করে এটাকে একজন প্রেজেন্টেশন দিবা, তাহলে দেখবেন তারা আকর্ষণীয় থাকবে, ক্লাসের প্রতি অ্যাট্রাকটিভ থাকবে। বিকল্প মূল্যায়ন ব্যবস্থা, শুধু যে পরীক্ষা তা না, পরীক্ষার বাইরে যে সে কতটুকু প্রেজেন্টেশন করতে পারে, সে কতটুকু দলগত কাজ করতে পারে, এভাবে তাদেরকে মূল্যায়ন করা। সৃজনশীলতা আছে কিনা তাদের মধ্যে, কৌশলগত চিন্তা ভাবনাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের স্বাধীনতা প্রদান, কিভাবে শিক্ষার্থীদের তাদের পছন্দের বিষয় নিয়ে কাজ করার সুযোগ দিতে হবে, তাদের নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে দিতে হবে। আপনি আকাশ সমান লক্ষ্য নির্ধারণ করে দিলেন, তাতে কিন্তু তারা ডিমোটিভেট হয়ে যেতে পারে, বাট তাদেরকে একটা টার্গেট নির্ধারণ করে দিতে পারেন যে তোমরা 10 জন একটা টপিক নিয়ে ডিসকাস করবা, এখান থেকে যে কোনো একজন এসে এই টপিক নিয়ে তোমরা কি ডিসকাস করেছো আর এই টপিক সম্পর্কে সবার কাছ থেকে মতামত নিয়ে একজন এসে প্রেজেন্টেশন দিবে। তখন সবাই মিলে কাজ করবে, ওখান থেকে সবাই একজনকে বাছাই করবে যে কে ভালো প্রেজেন্টেশন দিতে পারবে। ঠিক আছে, এরকম করে দলগত কাজ করে তাদেরকে, এবং তাদের তখন স্বাধীনতা থাকবে। আর আপনি যদি বলে দেন যে এই ক্লাসের এক রোল ওই প্রেজেন্টেশন দিবে, তাহলে কি হলো, এটা একটা তাদের স্বাধীনতার হস্তক্ষেপ। এমনও হতে পারে এক রোলের চেয়ে যে ছেলেটা 5 রোল সে ভালো প্রেজেন্টেশন দিতে পারে। এই বিষয়গুলো তাদের উপর ছেড়ে দেওয়া, তাদের পরিকল্পনা করতে উৎসাহিত করা। তো এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম, এগুলো হচ্ছে কিভাবে স্টুডেন্টদেরকে মোটিভেট করা যায় এবং কিভাবে স্টুডেন্টদেরকে এঙ্গেজ করা যায়। ওকে, কোয়ালিটিস অফ এ ফিজিক্যাল এডুকেশন টিচার, আমরা এর আগেও অন্য সাবজেক্টে পড়েছি, আমরা পয়েন্টগুলো একটু দেখব। একজন ফিজিক্যাল এডুকেশন টিচারের কোয়ালিটি কেমন হওয়া উচিত? শারীরিক সক্ষমতা, ফিজিক্যাল ফিটনেস থাকা উচিত, অন্য শিক্ষকদের চেয়ে তার ফিটনেস সবচেয়ে ভালো হওয়া উচিত। নলেজ অফ সাবজেক্ট, ফিজিক্যাল এডুকেশন বিষয়ে তার জ্ঞান থাকা উচিত, ভালো দক্ষতা থাকা উচিত, যোগাযোগ দক্ষতা, গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। আপনি কথা বলছেন, কথার মধ্যে আমতা করছেন, এরকম হবে না। আপনি মানুষের সাথে যখন কথা বলছেন, সুন্দরভাবে কথা বলছেন, যে কোনো জায়গাতে স্টুডেন্টদেরকে নিয়ে প্রেজেন্ট করছেন, সুন্দর ওয়েতে, প্রপার ওয়েতে আপনি সবকিছু ডিল করছেন। সো গুড কমিউনিকেশন, you must have to learn how to be a good communication, how to gain good communication skill, how to learn good communication skill. So good communication skill থাকতে হবে। উৎসাহ প্রদান করার ক্ষমতা, মোটিভেশনাল স্কিল থাকতে হবে। ফিজিক্যাল এডুকেশন টিচার খেলার সময় স্টুডেন্টদেরকে ডিল করতে হয়, পড়ার সময় ডিল করতে হয়, ডিসিপ্লিন রিলেটেড কাজে ডিল করতে হয়। সো
motivational skill is very much important for every person, not only for physical education teacher but also for every teacher. It's a very good communication skill, it's a very good skill, motivational skill. মোটিভেট করা, স্টুডেন্টদেরকে মোটিভেট করা, এই দক্ষতা। সহনশীলতা ও ধৈর্য, পেশেন্স এন্ড টলারেন্স। অনেক সময় স্টুডেন্টরা ইলিগাল অনেক অ্যাক্টিভিটিস করে, আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে, বাট ইউ মাস্ট বি পেশেন্ট। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে এই ধৈর্য ধরার ক্ষমতা থাকতে হবে। সো নেতৃত্বের গুণাবলী, লিডারশিপ কোয়ালিটিস থাকতে হবে ফিজিক্যাল এডুকেশন টিচারের মধ্যে। টিম নিয়ে বাইরে যাচ্ছেন, খেলতে যাচ্ছেন, স্টুডেন্টদেরকে লিড দিচ্ছেন, বিভিন্ন টুর্নামেন্ট অর্গানাইজ করছেন, তো সব জায়গাতে এই লিডারশিপ কোয়ালিটিস থাকতে হবে। ক্লাস ম্যানেজমেন্ট দক্ষতা, ক্লাস ম্যানেজমেন্ট দক্ষতা কি? আমরা যে ক্লাসগুলো নিই, এই ক্লাসগুলো সুন্দরভাবে ইফেক্টিভলি যেন নিতে পারি, এটার দক্ষতা থাকতে হবে। ক্রিয়েটিভিটি থাকতে হবে, মানসিক এবং সামাজিক দক্ষতা থাকতে হবে। প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যে জ্ঞান, ফার্স্ট এইড রিলেটেড নলেজ থাকতে হবে। তারপরে উইলনেস টু লার্ন, নতুন পদ্ধতি শেখার ইচ্ছা থাকতে হবে। আপনি যে পদ্ধতি জানেন, এই পদ্ধতি যে সেরা এমনটা না, এর চেয়েও দিনে দিনে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হতে পারে। সো যখন যে পদ্ধতি আসবে সেই পদ্ধতি আপনাকে মানিয়ে নিতে হবে, শেখার মতো আগ্রহ থাকতে হবে। আমরা কি বুঝতে পেরেছি পয়েন্টগুলা? আপনারা কি আছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। সবাই একটু চোখ বন্ধ করে লম্বা করে 3 বার নিঃশ্বাস নেবেন। নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং মুখ দিয়ে রিলিজ করবেন। জি স্যার, করেছি। ভেরি গুড। অনেক সময় মাঝে মাঝে একটু ব্রেক নেওয়াটা গুরুত্বপূর্ণ, তাহলে রিচার্জ হিসাবে কাজ করে আমাদের। ভেরি গুড, নিশ্চয়ই আপনারা করেছেন। এখন একজন ফিজিক্যাল এডুকেশন টিচারের ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস কি আমরা একটু দেখি। দায়িত্বের মধ্যে কি কি রয়েছে? পাঠ পরিকল্পনা তৈরি, শারীরিক কার্যক্রম পরিচালনা অর্থাৎ এক্সারসাইজ, স্পোর্টস, এগুলো। নিরাপত্তা নিশ্চিত করা, ওই যে ডিসিপ্লিন রিলেটেড কাজ করা, বা তাদেরকে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সম্পর্কে তাদের কি করা, যখন ডিউরিং দ্য স্পোর্টস তারা খেলছে ঠিক মতো জুতা পরেছে কিনা, ঠিক মতো গার্ড নিয়েছে কিনা, এই বিষয়গুলো খেয়াল করা। মূল্যায়ন এবং রিপোর্টিং, তাদেরকে বিভিন্নভাবে মূল্যায়ন করা। সে আপনি 100 জনকে ট্রেনিং করাচ্ছেন, 100 জন থেকে হয়তো 15 জন দলের সুযোগ পাবে। সেই 15 জনকে ফাইন্ড আউট করতে গেলে তো আপনাদেরকে 100 জনকে ইভালুয়েট করতে হবে, খেলার মাধ্যমে হোক, বিভিন্ন টেস্টের মাধ্যমে হোক। তো এই বিষয়গুলো মূল্যায়ন এবং এটা রিপোর্ট করা, সে কোন দিকে ভালো, কোন দিকে উইক। ইভেন্ট সংগঠন, বিভিন্ন প্ল্যান ওয়াইজ বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, স্পোর্টস প্রোগ্রাম অ্যারেঞ্জ করা ফিজিক্যাল এডুকেশন টিচারের কাজ। এটা হচ্ছে দায়িত্বের মধ্যে পড়ে। এখন রেসপন্সিবিলিটিস এর মধ্যে কি পড়ে? কর্তব্য। একটা দায়িত্ব আর একটা কর্তব্য। কর্তব্য কি দেখেন? স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, মানসিক বিকাশের সহায়তা করা, ক্রিয়া নৈতিকতা শেখানো। শুধু কাজ হচ্ছে আপনাকে ট্রেনিং করা, কিন্তু কর্তব্য এই যে সে যখন খেলবে সে যেন অন্যকে আঘাত না দেয়, তার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়, সে যেন খেলোয়াড় সুলভ আচরণ করে, এটা হচ্ছে কর্তব্য। ফিজিক্যাল এডুকেশন টিচার যখন এটা শিখাবেন, এটা হচ্ছে এই টিচারের রেসপন্সিবিলিটিস। বাট তার কাজ কিন্তু ট্রেনিং করানো, টিম মেকিং করা, স্টুডেন্টদেরকে ডেভেলপ করানো, তাদের স্কিল ডেভেলপ করা। সো এটা হচ্ছে তার কাজ। অ্যান্ড হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটিস?
রেসপন্সিবিলিটিস হচ্ছে ওই যে কাজের মধ্যে কিছু ইথিক্যাল ব্যাপার আছে যেগুলো তাদেরকে শেখানো, এটা হচ্ছে রেসপন্সিবিলিটি। আনুষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া, আগ্রহী শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া, এটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আধুনিক কৌশল ও প্রযুক্তি প্রয়োগ করা, যখন শারীরিক শিক্ষায় নতুন নতুন কৌশল, টেকনিক বা প্রযুক্তির ব্যবহার আসবে তখন সেটাকে অ্যাকসেপ্ট করা এবং সেটাকে ইন্ট্রোডিউস করা ওই প্রতিষ্ঠানে। একজন ফিজিক্যাল এডুকেশন টিচারের ভূমিকা শিক্ষার্থীদের মধ্যে একটি স্বাস্থ্যকর এবং সক্রিয় জীবনধারার বীজ বপন করা। তাদের নির্দেশনা শুধুমাত্র ক্রিয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। শিক্ষার্থীরা স্কুলে ঢুকছে, ডিসিপ্লিন চেক করছে, ফিজিক্যাল এডুকেশন টিচার সে নখ বড় রাখছে কিনা, চুল বড় রাখছে কিনা, সে নিট এন্ড ক্লিন আছে কিনা, ড্রেস আপ ঠিক আছে কিনা, এগুলা চেক করছে ফিজিক্যাল এডুকেশন টিচার। সাপোর্টিভ হয়তো অনেকে থাকে, বাট ফিজিক্যাল এডুকেশন টিচার মেইনলি এই টাইপের কাজগুলো করে থাকেন, তাদের ডিসিপ্লিন চেক করেন। সো এই ভালো স্বাস্থ্যকর জীবন যাপন করার ক্ষেত্রেও কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বুঝতে পেরেছি ফিজিক্যাল এডুকেশন টিচারের দায়িত্ব এবং কর্তব্য কি কি রয়েছে? নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। খুবই সহজ পয়েন্ট। সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আপনারা যখন এই ক্যাটাগরির কোশ্চেন আসবে, নিশ্চয়ই আসবে পরীক্ষায়, তো যখন এই ক্যাটাগরির কোশ্চেন আসবে তখন আপনারা জাস্ট চোখ বন্ধ করে মনে করবেন আপনার স্কুল বা কলেজের ফিজিক্যাল এডুকেশন টিচার কি করে থাকেন বা কি করতেন। আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন কি করতো, স্কুলে বা কলেজে কি করতো, দেখবেন বেশিরভাগই অ্যান্সার পেয়ে যাবেন অটোমেটিক। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। তাহলে আমরা আজকে এই মেথড অফ টিচিং ইন ফিজিক্যাল এডুকেশনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। ইন্ট্রোডাকশন অফ টিচিং, ফেজেস অফ টিচিং। ইন্ট্রোডাকশন অফ টিচিং এর মধ্যে ছিল টিচিং এর উদ্দেশ্য, টিচিং এর বৈশিষ্ট্য, ঠিক আছে, টিচিং এর উপাদান। এরপরে আমরা ফেজেস অফ টিচিং পড়েছি, তিনটা ফেজ, প্রি, ডিউরিং এন্ড পোস্ট, পূর্বের, সময়ের এবং পরবর্তী। তো মোটিভেটিং এন্ড এঙ্গেজিং স্টুডেন্টস, কিভাবে স্টুডেন্টদেরকে এঙ্গেজ করা যায়, কিভাবে স্টুডেন্টদেরকে মোটিভেট করা যায়, এটা পড়েছি। কোয়ালিটিস অফ এ ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়ে আলোচনা করেছি এবং ফাইনালি ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস অফ এ ফিজিক্যাল এডুকেশন টিচার, এটা নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি টপিকগুলো আজকের। জি স্যার। আপনার রিকোয়েস্ট ছিল। জি, কেউ কোনো কিছু জিজ্ঞাসা করতে চান? জিজ্ঞাসা করতে চাই বলতে কি, আমাদের আজকে ক্লাসটা স্পেশালি যে ইউটিউব চ্যানেলে পোস্ট করলে ভালো হয় আর কি। অনেক ভাই বোন আছে হয়তো আজকে ক্লাসে জয়েন করতে পারে নাই, খুবই অল্প জয়েন ছিল, তো আমরা পরে দেখতে পারলাম, এই জন্য এটা অফিস থেকে এটা রেকর্ড করা হয়, অফিস থেকে নিশ্চয়ই তারা এটাকে আপলোড করার ব্যবস্থা করবেন। আর আমি এখনই কিন্তু স্যার গত সেমিস্টারে অনেক ক্লাসই স্যার করা হয় নাই স্যার। জি ঠিক আছে, আমি অফিসে বলবো রেকর্ডিং গুলো আপলোড করতে। আর আপনাদের পিডিএফটা আমি এখনই আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই নিজেকে এনরিচ করার চেষ্টা করবেন, যার যে বিষয়ে ল্যাকিংস আছে সেই বিষয়গুলোকে আরেকটু ধারালো করার চেষ্টা করবেন, সেইগুলোকে আরো একটু কভার করার চেষ্টা করবেন, তাহলে নিশ্চয়ই ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।